সুধী দর্শকবৃন্দ, ভুবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভুলিবদ্ধ জীবন, গড়ি নতুন ভুবন। আমাদের আজকের বিষয় হচ্ছে বয়স্ক সেবার সেকাল একাল। আমরা জানি যে আমাদের বয়স্ক জনসংখ্যা বাড়ছে। তারা কি ঠিকমতো সেবা পাচ্ছেন? এই নিয়েই আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা থেকে একজন গৃহবধূ মিসেস হেলেন ইসলাম। তিনি নিজেকে গৃহবধূ পরিচয় দেন, কিন্তু আসলে তিনি মানুষ গড়ার কারিগর। ৮১ প্লাস বয়স তার। এখনো তিনি সক্ষম, এখনো তিনি কাজ করে চলেছেন এবং সুন্দর চিন্তা করে চলেছেন। আসুন তার সাথে আলাপ করি। মিসেস হেলেন ইসলাম, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি সরাসরি প্রশ্নে চলে যাব যে আমাদের আজকের বিষয় হচ্ছে বয়স্ক সেবা সেকাল ও একাল। আপনি আপনার বয়স্ক সেবা সেকাল একাল এ সম্পর্কে আপনার কি ধারণা? কি ছিল, কি আচ্ছা। হচ্ছে? বয়স্ক সেবা বলতে যা বোঝায় ধরো একালে আমরা সেটা দেখি না বলতে গেলে। কারণ সময়ের সঙ্গে ধরো পরিবেশ, পরিস্থিতি, আ মন মানসিকতার অনেকটা পরিবর্তন চলে আসছে। এখনকার যুগে ধরো আগে যেমন একটা ছিল আমরা তাদের প্রতি একটা শ্রদ্ধা ছিল, বয়স্কদের প্রতি একটা অন্যরকম একটা সম্পর্ক ধরো ছিল আরকি। বাবা-মা বলতেই ভাবতাম যে আমাদের এটা একটা মাথার উপরে রাখার মতো একটা লোক, বাবা-মা বলো, শ্বশুর-শাশুড়ি বলো, তাদের স্থানটা আমাদের সবসময় মাথার উপরে থাকার কথাই ছিল। সেভাবে আমরা চিন্তা করতাম। মানে ধরো বাবা-মাকে ছেড়ে আসলেও শ্বশুর-শাশুড়িটা আমাদের সেই স্থানটা দখল করে নিত আরকি। আমি যেটা ভাবি আরকি ধরো, আমি যেভাবে চলে এসছে ধরো বয়স্ক আ দের বলতে গেলে নিজের ঘরে বাইরে যেখানেই হোক, যেখানেই ধরো সময়টা আমাকে কেউ ডাকলো, আমি চেষ্টাও করেছি তাদের সেটা তোমার দেওয়ার জন্য। আমার শ্বশুরবাড়িতেও ধরো আমার অনেকটা পরিচিতি আছে ওভাবে যে ভাবিকে ডাকলে ভাবি চলে আসে, ভাবি দেবে। কারণ তোমার বন্ধু যে যে আমার আমার মানে হাসব্যান্ড যে সে কিন্তু হাসপাতাল, রোগী এগুলো দেখতে কখনো চাইতো না। তো আমি যদি কখনো সাজেশন দিতাম যে আমার নানা শ্বশুর অসুস্থ, চলো যাই দেখতে যাই হাসপাতালে। বলছে, "আমি যাব না, তুমি যাও।" কারণ সেটা তার উনি ওই আপনাকে ভালো পাঠিয়ে লাগে না দিতেন। হাসপাতাল। তো সেইভাবে ধরো আমরা ওরকম হয়তো অনেক কিছু করতে পেরেছি বা পারিও নাই ভাববো আরকি। তো আমাদের হয়তো কিন্তু এখনকার যেটা ধরো আমরা ছোটবেলায় দেখতাম বাবা, আমার মা, শ্বশুরবাড়ির শাশুড়ি, শ্বশুর-শাশুড়ি, দাদি-শাশুড়ি সবার সেবাটা করে আসছে। এবং আমাদের বাড়িতে একটা ছিল একটা এরকম একটা পরিবেশ যে আসছে, করছে, রোগী আসছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া। বাবাও করতেন। নিজের লোক হোক। মানে ভাবতেন যে আসছে আমার জন্য আসায় আমি কেন ছেড়ে কিছু করব না। খারাপ লাগতো। জি। কষ্ট হলেও হয়তো ভাবতো যে আমার নিজের সংসারেও ধরো অনেক কিছুই আমি করতে চাইতাম বা বলতাম। আমার হাসব্যান্ড হয়তো বলতো, "তুমি কেন ঘাড়ে নিচ্ছ?" আমি যে নিচ্ছি এইজন্য যে লোকটা হয়তো একটু অসুবিধায় আছে, একটু কষ্টে আছে। আমি হয়তো একটু যদি করতে পারি তাহলে তো সে ভালো থাকবে, ভালো লাগবে। ইভেন ধরো সেইটার দিক থেকে ধরো মানসিক যেটাই হোক একটা হলো যে ছোট ধরো বয়স্ক লোক একটা ছোট্ট শিশুর মতো। এটা তো আমাদের মানতেই হবে। এখন আমরা সেই পর্যায়ে চলে আসছি। বয়স্ক শিশুর মতো তাদের যে একটা চলাফেরা নিজস্ব নিজেরা করতে পারে না। আরেকজনের হেল্প তো অবশ্যই লাগে। তখন সেটা যে আমরা দিতে না পারি তো সে কতটুকু অসহায় হয়ে যায় সেটা। সবাই হয়তো সে বুঝতে পারে না বা এটা বা আমার ওই যে ছোট্ট শিশুর মতো হয় বলেই হয়তো তার মন মানসিকতা আমাদের সেভাবে করে নিতে হয়। যে সে কিভাবে থাকতে চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি ভালো থাকে। যখনই সেটাতে আমরা ডিপ্রাইভ করি বা ধরো এখনো আমাদের বাচ্চাদের যদি একটা অন্যটা বলি তারা মানতে চাইবে না। সেরকমই ঠিক তাদের খাওয়া-দাওয়া ধরো অনেকটা ছল করে বা করতে হয়। আমি যেমন ধরো আমার শ্বশুর, শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। আমার শাশুড়ি কিন্তু আমার স্টেপ শাশুড়ি ছিলেন। কিন্তু তারপরেও উনার কাছ থেকে কিন্তু আমি খুব ভালো আদর স্নেহ পেয়েছি আরকি। কিন্তু কেন জানি না আমি। ধরো আমার শ্বশুর অসুস্থ হয়ে যখন ঢাকায় একবার অসুস্থ হয়ে হিট স্ট্রোক হয়েছিল উনার। খাওয়া-দাওয়াটা একদমই করতে চাইতেন না। যেই উনার জন্য খাওয়া নিয়ে যেত তাকে মারতে আসতো, "তোরা কেন আমাকে সাথ দিস? আমি খাবো না।"
ওরা বলতো যে, "আমরা তো পারি না, আপনি তার বৌমা, আপনি গেলে আর কিছু বলবে না। সে খাবে ঠিকই।" আমি ঠিকই যেতাম। গিয়ে বলতাম যে, "আব্বা এটা তো খেতে হবে। আপনার শরীরটা ভালো না। একটু শরবতটা দেই, লেবুর শরবতটা দেই বা একটা কিছু দেই, আপনি এটা খেয়ে নেন, খেলে" তো আমি যে, "ঠিক আছে তুমি যে না দাও বৌমা খাই।" খেয়ে নিতেন। উনি তো আপনার কথা সেজন্যই শুনতেন, অনেক আপনার কথা জি, শুনতেন। জি। তো আমার আচ্ছা, কথাটা আচ্ছা। শুনতেন উনি। যে আমি যদি আপনার শরীরটা আপনার অসুস্থ হলেও আপনার কথায় জি, বলেন। জি বলেন। হ্যাঁ, আমি তো আপনার উনি কথায় বারবার আসছে আপনার হাসব্যান্ডের কথা। উনার পরিচয়টা আমার দর্শকদের জন্য দিলে হয়তো ভালো। আ প্রফেসর আমিনুল ইসলাম। বাকিটা আপনি বলেন। উনি অত্যন্ত খ্যাতনামা অধ্যাপক হ্যাঁ, উনি ছিলেন। তো আজীবন আমিনুল ইসলাম। টিচারই ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির সয়েল সায়েন্সের প্রফেসর হিসেবে উনি রিটায়ার করেছেন। তারপরে উনার বাইরে ছিল। সয়েল সার্ভেতে উনি ডিরেক্টর ছিলেন একসময়। তারপরে আপনার এরপরে 96 থেকে উনি ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। তারপর উনি চলে আসছেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ফাউন্ডার ভিসি। ১০ বছর ছিলেন সেখানে এবং মারা যাওয়ার আগ পর্যন্ত উনি এমেরিটাস প্রফেসর ছিলেন আরকি। জি, তো এটা আর এমনি অ্যাজ স্বনামধন্য এ সায়েন্টিস্ট অধ্যাপক। উনি ওয়ার্লড এ উনার অনেক সুনাম আছে। আপনারা হয়তো জি, আমরা বই-টই জানি। ঘাটলে দেখতে পাবেন। বাইরে উনার অনেকটা পরিচিতি আছে সায়েন্টিস্ট হিসেবে। তো জি, সয়েল সায়েন্টিস্ট আরকি উনি। আমি যেটা বললাম যে আমার ধরো এরকম আমার শ্বশুর-শাশুড়ি এবং এখানে আরো অনেক মুরুব্বি আছে ধরো তাদের আমি চেষ্টা করেছি কখনো বাসায় আসলে দেশ থেকে আসলে তাদের সেবা করা বা হাসপাতাল দেওয়া জিনিসটা করতে চেয়েছি। এখন কি এখন দেখছেন? দেখছি যে এখন আ আমি ওদেরকে দোষও দেব না। এখন যারা করতে পারছে না, আমি তাদের ঠিক সেরকম দোষও দিই না। কারণ আমাদের সময় এটা এত দ্রুত চলে বা পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতেই পারছি না নিজেদের নিয়ে কুলাতে। তা আমরা অন্যের সেবাটা কিভাবে দিব বলো? তারা তো পিছন দিকে ফিরে তাকার মতো সময় নাই। কিন্তু তার মধ্যেও যারা চেষ্টা করে, হয়তোবা পারে। আবার কেউ হয়তো তোমার আ আর অনেকটা জিনিস হয়ে দেখা যাচ্ছে আমরা একটু বিদেশীদের উপর ওরকমই চলতে চাই যে ওরা তো ওরকম আছে, এটা আছে আমরা তো খেয়াল করে। যেমন ওরা বললে থাকতে চাইলে বলে আমাদের ওরা কাজটা সবচেয়ে বেশি। বাবা-মা কি হলো? লোক রাখো, তোমরা দেখবে। কিন্তু আমরা তো আমাদের কাজ করতে হবে। সেটি হলো তাদের সবচেয়ে বেশি যে আমরা কাজে নেশে কাজ করতে চাচ্ছি। বাবা-মা আ ঠিক আমাদের মতো ওইভাবে তারা দেখতে চায় না আরকি। সময়টা অতটা আচ্ছা, দিতে তো চায় না। সেটা হলো কথা। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের দর্শকদের সাথে ভাগ করতে চান, শেয়ার করতে চান? না, সেরকম কিছু নাই। কারণ আমার আশপাশটা কিন্তু অন্যরকম। আমি আমার একটা জগৎ আমি তৈরি করে নিয়েছি। যেটা ধরো আমার শ্বশুর বাড়িতে হোক, নিজের বাড়িতে হোক, আমি সবার কাছে একটা অন্যরকম। যেমন আমি কারো কাছে ডাকতে পারলে যাই, পড়ি। একটু অন্যভাবে মানুষ হয়েছে, আমি সবার থেকে একটু আলাদাভাবে চলেছি আরকি। ধরো আমি আমার আ শ্বশুরবাড়িতে ধরেন আমার শাশুড়ি যেমন মারা যাওয়ার আগ পর্যন্ত ঠিক আমাকে উনি চিনতে পারতেন। তো সবাই বলত যে, "আমরা এত ডাকি শোনে না। আপনি ডাকলে কি সুন্দর তাকায় হাসে।" বললে বলে যে, "বড় বৌমা, আমিনের বউ।" মানে এটা আবার বলত যে, "কে?" তখন বলত। তখন আমার ওইটুকু আচ্ছা, সবসময় মনে হয় আমি যখন উনি মৃত্যুশয্যায় আরকি যখন গেলাম উনাকে দেখতে, তখন উনি তাকালেন, অনেক জোরে হেসে দিলেন। একেবারে মুখটা খুলে হেসে দিলেন। যে আমাকে চিনতে পারছেন উনি। কিন্তু একটা কথা ২ টা ৩ টা কথা উনি বলছেন যেটা আমি এখনো মনে রাখি আরকি। উনি শুধু আমাকে বললেন যে, "আমি তোমার সঙ্গে যাবো।" মানে উনি আমার সঙ্গে থাকতে খুব ভালোবাসতেন। চাইতেন যে আমি উনি যখনই থাকুক না, উনার আপন ছেলে। ছোট ছেলের জি। পাশে উনার থাকতেন আরকি শেষে। কিন্তু উনি চাইতেন আমি উনাকে নিয়ে আসি। ইভেন আচ্ছা, আমার আচ্ছা। ছেলে সেও বলত যে, "আম্মা তুমি কেন দাদুকে তোমার সঙ্গে রাখো না?" কিন্তু তখন তোমার আ ওর আব্বা অসুস্থ। আমি যে ২ টা মানুষকে আমি কিভাবে সেবা করব? একজন ক্যান্সারের রোগী, তোমার দাদুর শরীরটা এখনো সেই চলাফেরা করতে পারে না। খাওয়ানো-দাওয়ানো। তো আমি ২ টা মানুষ তো একসাথে তো আমি পারব না। তবুও আমি গেলে উনি খুব খুশি হতেন। ফোন একটা করলে আমার বড় বৌমা ফোন করছে, কথা বলবেন। তো সেটা হয়তো আমি ভাবি যে হয়তো আমি কোনোভাবে অর্জন করে নিয়েছি আরকি তাদের কাছ থেকে। বাহ! সেরকম খুব আছে ধরো চমৎকার অনেক অভিজ্ঞতা। স্টেটি আছে কোনো ইয়ে নাই। কিন্তু আজকাল ধরো আমাদের ছেলেপেলেরা আশাও করব না। কারণ ধরো ওরা বাইরে থাকে, ব্যস্ত থাকে। আ নিজেদের অনেক যখন দেখি তাদের তখন তুমি তো বাইরে থাকো। নিজে যখন দেখি তখন ভাবি যে এত কষ্ট করে ওরা।
এত কষ্টের ওদের লাইফটা আমাদের দিকে কি করে দেখবে? আমরাই তাদের চেষ্টা করি ওরা ভালো থাকুক, একটু আদর করলে, একটু যদি তাদের একটু সাহায্য করতে পারি, ওরা যদি একটুখানি সময় নিয়ে একটু রেস্ট নিতে পারে। আমি এখনকার জি, যুগে যেটা হচ্ছে অনেকে ধরো ইচ্ছাকৃতভাবে করে না। বাবা-মার পিছনটা ওরা করতে চায় না, ভালো লাগে না। আবার অনেকেই চায় করতে পারে না। সময়, সুযোগ অনেক কিছু আছে ম্যাটার করে। সেজন্য হয়তো ওটা ভাবিও না। কি করব? জি, এখন তো জি। সময়ের যুগে তাল দিয়ে তো পারা যায় না। আপনি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী এবং আপনি নিজেও করেছেন। আপনি যখন তারুণ্যে ছিলেন এবং এখন আপনাকে সেবা করে যাচ্ছে আপনার ছেলেমেয়েরা এবং আপনি আমাদের কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আসুন এবার একটি আবৃত্তি শুনি। যখন উত্তাল সমুদ্রে বিশাল তিমি মাছটা আস্ত গিলে খেতে চায়, গহীন অরণ্যে ক্ষুধার্ত অজগর সমস্ত শক্তিতে পেঁচায়, একটা মরুদ্যান সন্ধানে মরুভূমির চোরাবালি অকস্মাৎ শুষে নেয়, জনারণ্যে একাকিত্বের ঘুণ পোকা কুড়ে কুড়ে খায় ভেতরে ভেতরে আমায়, তখন বিনা ডাকে কোথা থেকে চলে আসো তুমি আমার নীরব শূন্যতায়? অথরা তোমার কোমল হাতগুলি অসীম শক্তি যোগায়, সাহসী বাহুবলী আমার তখন জুঝে চরম অন্যায়, অমলিন নিঃসংকোচিত পরম নির্ভরতায়। মা আমার, তুমি না থেকেও থাকো, আমার ঝড় ঝাপটা মাখো অদৃশ্যে নিজ গায়ে, তোমার কল্যাণ স্পর্শ ছুঁয়ে যায় অনুভবে আশা নিরাশায়, আপন অস্তিত্ব সত্তায়, জীবন স্রোতের বাঁকে বাঁকে উজালা মোহনায়, পিচ্ছিল সংকুলতায়, মিছিলে স্বাধীনতায়, আমার ঋজু মরাল গ্রীবায়, মেরুদণ্ডের বলিষ্ঠতায়, চিন্তার শুভ্রতায়, মাঙ্গলিক বারতায়, প্রতিবাদী বর্ণমালায়, অনাবাদী শস্য ক্ষেত নালায়, স্বর্ণালী আলোয় ভালোয়, নিত্যদিনের আলাপ ভোলায়, দুঃখ সুখের শ্যামল উপত্যকায়, অপত্য স্নেহ জীবন আনন্দ বন্যায়, অঝোর হাসি কান্না ঝর্ণায়, আর আমারই আলো আধারি জীবন তরী মনোহরী বালুকা বেলায়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আপনাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের মতামতগুলো জানানোর জন্য আমন্ত্রণ রইল। আমরা আশা করব আপনারা আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই অনুষ্ঠানগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।